ওকে, এবার আমরা জানবো কি বলতো যে রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি। এমআরআই পরীক্ষা দেখছো না, যে হসপিটালে ডক্টররা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এমআরআই পরীক্ষা ইউজ করে। তো সেই পরীক্ষা সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বইয়ের টপিক, হচ্ছে 2.10 2.10। আচ্ছা, এমআরআইয়ের পূর্ণরূপটা কি আসলে? এমআরআইয়ের পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। দেখো, এটার নামের মধ্যেই আসলে তোমার জিনিসটা, নামটা তুমি যদি একটু ভালো করে বুঝবে তাহলে এই পরীক্ষাটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে ভালো। হ্যাঁ, এখানে কি হয় যে ম্যাগনেটিক রেজোনেন্স বলতে চুম্বক ক্ষেত্রের কম্পন। ম্যাগনেটিক বলতে বুঝতে পারছো চুম্বক ক্ষেত্র, রেজোনেন্স এটা তুমি সোজা ভাষায় বলতে গেলে হচ্ছে কম্পন। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের কারণে তোমার হচ্ছে যদি ইলেকট্রন বা প্রোটনের মধ্যে যে কম্পন তৈরি হয়, সেই কম্পন থেকে হচ্ছে কী তৈরি হবে, ছবি তৈরি হবে। এবং এই ছবি দেখেই মূলত হচ্ছে কী করে যে ডক্টররা রোগ শনাক্তকরণ করতে পারে, তাই না? তো তাহলে হচ্ছে যে আমরা এই এমআরআই পরীক্ষাটার ভিতরে কি হয় এবং কীভাবে এটা কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করব। তো এমআরআই মেশিনটা আসলে কীরকম হয় বলো তো? যে এরকম একটা মেশিন হয় না, এরকম করে নৌকার মতো মনে করো এখানে একটা ট্রে থাকে, এখানে ধরা হচ্ছে যে মানুষে এরকম করে শোয়ায়, যাই হোক কাইলাম আর কি, শোয়ায় হচ্ছে যে কি যে তোমার এই যে মেশিনটা আছে, মেশিনটার ভিতরে সম্পূর্ণ মানুষটাকে মনে করে কি করে এটার ভিতরে ঢুকায় দেয়। আচ্ছা, এমআরআই মূলত কিছু নয়, এমআরআইটা হচ্ছে কি যে বাইরের দিকে যে তুমি বড় করে এই যে এটা দেখো না, এটা সম্পূর্ণটা হচ্ছে একটা তোমার চৌম্বক ক্ষেত্র, অনেক শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, এবং চৌম্বক ক্ষেত্র আসলে পরিমাপ করা হয় কি দ্বারা? চৌম্বক ক্ষেত্র পরিমাপ করা হয় তোমার এইচ নট দ্বারা। আমরা যখন ফিজিক্স তোমার চৌম্বকের অধ্যায় পড়ব সেকেন্ড পেপারে, তখন আমরা জানবো যে চৌম্বক ক্ষেত্র কি এইচ নট দ্বারা ডিনোট করা হয়। এবং এই চৌম্বক ক্ষেত্রটার মান অনেক শক্তিশালী, ঠিক আছে? যে 0.5 থেকে এই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে যে এই যে চৌম্বক ক্ষেত্রটা আছে এটার মান হচ্ছে 0.5 থেকে 3 টেসলা। আচ্ছা, এখানে মূলত হয় কি, যখন আমরা রোগীকে এইটার ভিতরে নিয়ে যাব, মনে করো এটার ভিতরে রোগীকে নিয়ে আসলাম, তো যখন তুমি এটার উপর এটা ছাড়াবা তখন কি করা হয় যে রোগীর উপর হচ্ছে তোমার এরকম রেডিও ওয়েভ দেওয়া হয়। হ্যাঁ, এরকম তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ চিনো তো? রেডিও ওয়েভ দেওয়া হয় এবং এটার রেডিও ওয়েভের মাত্রা হচ্ছে কতটুকু জানো? যে 1 × 10⁴ হার্টজ। তার মানে কি অনেক হাই ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ মনে করো আমাদের শরীরের ভিতর দিয়ে পাস করানো হয়। তখন হচ্ছে কি, একটা হচ্ছে যে আমাদের বিভিন্ন যে অঙ্গের হচ্ছে যে আমরা এমআরআই করি, মস্তিষ্কের বা এই রিলেটেড যখন অঙ্গ, তখন হচ্ছে যে কি তোমার ওই জায়গার একটা স্পষ্ট ছবি তৈরি হয়। ঠিক আছে, সম্পূর্ণ বডির হচ্ছে বিভিন্ন অর্গানের কি ছবি তৈরি হয় এবং এই ছবি দেখেই হচ্ছে যে ডক্টর হচ্ছে রোগ শনাক্ত করে। তো আমরা বেসিক এতটুকু জিনিস হচ্ছে বুঝলাম। এখন হচ্ছে যে আসলে এখন আমাদের মূলনীতিটা বোঝা দরকার আগে। এমআরআই কীভাবে কাজ করে, তাহলে এমআরআই কীভাবে কাজ করে সেটার মূলনীতিটা আমরা দেখব। মূলনীতি, আচ্ছা, এমআরআইয়ের মূলনীতিটা আসলে কীরকম? দেখো, এমআরআই মূলনীতি বোঝার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এনএমআর পরমাণু। এনএমআর পরমাণু, ঠিক আছে? এনএমআর পরমাণু, এনএমআর এর পূর্ণরূপটা যদি তুমি একটু দেখো, এনএমআর এর পূর্ণরূপ হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আচ্ছা, এটা দ্বারা কী বোঝাচ্ছে বলো তো? যে যেই পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে, যেই পরমাণুর নিউক্লিয়াস এরকম হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের নিউক্লিয়াসটা কী করতে পারে, আচ্ছা, চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে এবং হচ্ছে যে কি চৌম্বক ক্ষেত্রের কম্পন তৈরি করতে পারে আর কি। হ্যাঁ, যে পরমাণু নিউক্লিয়াস কী করতে পারে, যে চৌম্বক ক্ষেত্র
এর উপস্থিতিতে কী করতে পারে, কম্পন তৈরি করতে পারে। তো সেগুলোকে আমরা বলতেছি এনএমআর পরমাণু। এরকম কিছু এনএমআর পরমাণুর উদাহরণ হচ্ছে যে তুমি বইয়ের মধ্যে দেখবে যে এনএমআর পরমাণুর উদাহরণ, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে যে এনএমআর পরমাণুর উদাহরণ যে হাইড্রোজেন 1, ঠিক আছে, তারপর হচ্ছে যে কার্বন 13, ঠিক আছে, কার্বন 13, ফ্লোরিন হচ্ছে কত, 19। আচ্ছা, এনএমআর পরমাণুর বৈশিষ্ট্য কী বলো তো? এনএমআর পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে এইখানে তোমার বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকবে। দেখো হাইড্রোজেনের কথা যদি চিন্তা করো, হাইড্রোজেন 1 মানে কি? হাইড্রোজেনের একটা কেন্দ্রের মধ্যে কী থাকে? হাইড্রোজেনের কেন্দ্রের মধ্যে কী থাকে দেখো তো? যেটা যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের এটা মনে করো কেন্দ্রের মধ্যে প্রোটন থাকবে হচ্ছে কয়টা? একটা। আর ইলেকট্রন মনে করো বাইরের দিকে একটা থাকে। ইলেকট্রনের হিসেব কিন্তু আমি এখানে করতেছি না, একটা ইলেকট্রন। তারপর ধরো যে তোমার কার্বনের কেন্দ্রের মধ্যে কী থাকে বলো তো? কার্বনের কেন্দ্রে প্রোটন থাকে হচ্ছে কয়টা? প্রোটন থাকে হচ্ছে তোমার 6টা। দেখো নর্মাল কার্বন 12 যেটা, সেটা প্রোটনও থাকে 6টা, নিউট্রনও থাকে 6টা। তো ওটা কিন্তু এনএমআর পরমাণু হিসেবে কাজ করবে না, কিন্তু কার্বন 13 হচ্ছে আমার এনএমআর পরমাণু হিসেবে কাজ করবে। কেন বলো তো? কারণ কার্বন 13তে প্রোটন আছে 6টা আর নিউট্রন আছে কয়টা? 7টা। দেখো বিজোড় সংখ্যক নিউট্রন কি? বিজোড় নিউট্রন 7টা সংখ্যক নিউট্রন। এখানে কি প্রোটন বেজোড়, আর নিউট্রন যদিও এটার 0, সেটার হিসাব আলাদা। তো এই যে বেজোড় সংখ্যক নিউট্রন প্রোটন হচ্ছে যে এই হাইড্রোজেন 1, কার্বন 13, ফ্লোরিন, তার এগুলো হচ্ছে কি কাজ করবে? এনএমআর পরমাণু হিসেবে কাজ করবে। এনএমআর পরমাণু এখন কীভাবে হচ্ছে যে আসলে কাজ করে দেখো আগে। এনএমআর পরমাণু কাজটা দেখি যে এনএমআর পরমাণু কী করতে পারে। ধরো এনএমআর পরমাণু একটা তুমি নিছো, এটা মনে করো এনএমআর পরমাণু নিউক্লিয়াস, ধরো হাইড্রোজেনের নিউক্লিয়াস, ঠিক আছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন কী থাকবে? বাইরের দিকে থাকবে। তো হাইড্রোজেনের যে নিউক্লিয়াসটা, এইটা যখন এই হাইড্রোজেন, এটা তো হাইড্রোজেন তাই না? হাইড্রোজেন আমি আঁকাইছি। হাইড্রোজেনের প্রোটন কয়টা থাকে? একটা, নিউক্লিয়াস থাকে। তো হাইড্রোজেনের নিউক্লিয়াসকে তুমি বাইরে থেকে যখন তুমি হচ্ছে যে যখন চৌম্বক ক্ষেত্র দিবা, ঠিক আছে, যে রেডিও ওয়েভ আর ওয়েভ দিলাম, আর রেডিও ওয়েভ যখন তুমি এই নিউক্লিয়াসের উপর পড়বে, তো রেডিও ওয়েভ যদি কখনো এই নিউক্লিয়াসের উপর পড়ে, তখন কী হয়ে যাবে? এই নিউক্লিয়াসটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এই নিউক্লিয়াসটা কয়টা ভাগে ভাগ হয়ে যাবে? দুইটা। একটা হবে এই ভাগটা মনে করো এইখানে, আর একটা ভাগ মনে করো কি এইদিকে, এই ভাগটা মনে করো এইখানে, আর আরেকটা ভাগ মনে করো উপরের দিকে। যে নিউক্লিয়াস রেডিও ওয়েভ দিলে কয় ভাগ হয়ে গেল? 2 ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন একটা ভাগ হচ্ছে যে এইটাকে তোমার বলা হয় যে আলফা স্তর, ঠিক আছে। ও এটার আবার স্পিন থাকে, হ্যাঁ, এইটার স্পিন হচ্ছে যে তোমার ধরো যে -12, ঠিক আছে। আর এইটার স্পিন নিচের দিকে যে আরেকটা ভাগ থাকবে কম শক্তি সম্পন্ন, এটা হচ্ছে কি ধরো যে +12 দিলাম। কোনটা প্লাস মাইনাস দেবে এটা কোনো ব্যাপার না। তো এইরকম দুইটা ভাগে +12 আর -12 দুইটা ভাগে রেডিও পাইলে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গেলে তারপর কি হলো ব্যাপারটা, যে এটার শক্তি হচ্ছে কি, এটা বেশি শক্তি স্তর, বা এটাকে বলা হয় বিটা শক্তি স্তর। এটা কিন্তু নিউক্লিয়াস ভেঙে কি বিটা শক্তি স্তর তৈরি হয়েছে, আর যেটা কম শক্তি সম্পন্ন এটা হচ্ছে কি আলফা শক্তি স্তর। তো এই যে এনএমআর পরমাণুর কিন্তু এরকম একটা ধর্ম আছে যে প্লাস মাইনাস দুইটা ভাগে কি ভাগ হয়ে যাও। এটা শুধু কারা পারে? এই এনএমআর পরমাণুই পারে, হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন। তো এনএমআর পরমাণু তাহলে কি দিলা যে রেডিও ওয়েভ দেওয়ার সাথে সাথে কি হলো? হাইড্রোজেনটা কি এরকম নিউক্লিয়াসটা দুইটা। আমরা কিন্তু আগে দেখছিলাম কি যে ইলেকট্রনও কিন্তু এরকম +12 আর -12 দিয়ে হচ্ছে ভাগ হয়ে যায়। তো শুধু এটা ইলেকট্রনই পারে না, আসলে কি করে নিউক্লিয়াসও দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে। এটা অনেক হায়ার লেভেলের পড়া, তোমার হচ্ছে অতগুলো ইয়ে করে লাভ নেই, তুমি নর্মালি আর কি বুঝো। এই যে দুইটা স্তরে তৈরি হলো, হ্যাঁ। এখন তুমি যদি রেডিও ওয়েভটা সরায় নাও, তাহলে কী হয় জানো? সরাই নিলে কি হয় যে এরা মনে করো আবার নিচের দিকে ফেরত আসবে, যে বিটা স্তর এখানে চলে যাবে, আবার মনে করো আগের জায়গায় ফিরে আসবে। তো এই যে নিউক্লিয়াস হচ্ছে কি একবার শক্তি দিলে, রেডিও ওয়েভ দিলে উপরের দিকে উঠতেছে, হ্যাঁ। আবার যদি তুমি রেডিও ওয়েভটা সরায় নাও, এটা যদি বাদ দিয়ে দাও, তাহলে কি আবার নিচের দিকে চলে আসতেছে। তো দেখবে যে নিউক্লিয়াসগুলো কি এরকম ওঠানামা সবসময় করতে থাকে। তো এইটাই হচ্ছে যে তোমার নিউক্লিয়াসের কম্পন, ঠিক আছে। এই কম্পনের কারণে কি হয় যে ইমেজ তৈরি, একটা ছবি তৈরি হয়, হ্যাঁ। এই যে আমি শুরুর দিকে লিখছি না, যে কী লিখছি বলো তো, যে ম্যাগনেটিক রেজোনেন্স, এই জিনিসটাই মূলত হচ্ছে কি ম্যাগনেটিক রেজোনেন্স। তো এটা তৈরি করতে পারে কারা? এই এনএমআর পরমাণুগুলো এরকম ম্যাগনেটিক রেজোনেন্স তৈরি করতে পারে, এবং সেই ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে কি তৈরি করা হয়? ছবি তৈরি করা হয়। যেই ছবিটা হচ্ছে কি তোমার কি বলে, আমরা হচ্ছে যে ডক্টররা পরবর্তীতে অ্যানালাইসিস করে বুঝে যে রোগ হয়েছে কিনা, হ্যাঁ।
এখন মেশিনের ভিতরে আসলে কি ঘটে, এক্স্যাক্ট কী ঘটে, তুমি যদি সেটা একটু বুঝতে চাও, দেখো তুমি মনে করো যে এই রোগীকে এই বেডের মধ্যে, মনে করো মেশিনের বেডের মধ্যে শোয়াইছো। তো আমাদের শরীরের কত পার্সেন্ট পানি বলো তো? প্রায় হচ্ছে যে তোমার 70% কি পানি। তো এই পানি যদি ভেঙে যায় তার মানে তুমি কি উৎপন্ন পাবা? যে এইচ পাবা, হাইড্রোজেন পরমাণু পাবা। হাইড্রোজেন পরমাণু তো এখানে আছে, তাই না? তো হাইড্রোজেন পরমাণু মূলত কী বলো তো? হাইড্রোজেন পরমাণু হচ্ছে কি তোমার একটা NMR পরমাণু। তার মানে আমাদের শরীরে হাইড্রোজেন পরমাণু আছে বিধায় হচ্ছে কি আমাদের MRI করা সম্ভব। আমাদের শরীরে কি থাকে? এই হাইড্রোজেন পরমাণু হচ্ছে যে মনে করো সম্পূর্ণ শরীরেই হচ্ছে কি আছে, সব জায়গায় হাইড্রোজেন পরমাণু আছে। আচ্ছা থাকলো। এখন যখন আমরা NMR মেশিনের ভিতরে মনে করো এই জিনিসটাকে ঢোকাচ্ছি, NMR মেশিনের ভিতরে ঢোকাইলে কি হয় যে এখান থেকে মনে করো রেডিও ওয়েভ এসে পড়তেছে। তো রেডিও ওয়েভ এসে পড়লে যে আমার হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা কি হয় যে ওই রেডিও ওয়েভ পড়ার সাথে সাথে এরকম হাইড্রোজেন, যতগুলো আমার শরীরে হাইড্রোজেন আছে, কোটি কোটি লাখ লাখ বিলিয়ন বিলিয়ন, সেইগুলো কি হয় এরকম দুইটা স্তরে ভাগ হয়ে যায়, একটা বেশি শক্তি সম্পন্ন, একটা কম শক্তি সম্পন্ন। রেডিও ওয়েভ দেওয়ার সাথে সাথে এটাকে তোমার বইয়ে দেখবে যে RF আকারে লিখছে রেডিও ওয়েভটাকে। রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি দিলে কি হয় যে এরকম দুই ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, আবার রেডিও ফ্রিকোয়েন্সি যখন তুমি অফ করে দাও আবার কি এটা নিচের দিকে নেমে আসে। তো নিউক্লিয়াসের এই যে ওঠানামা যে একটা কম্পন তৈরি হইতেছে, সেই কম্পনের উপর ভিত্তি করে কি হয় একটা ছবি তৈরি হয়। হ্যাঁ, সেই ছবিটাই মূলত হচ্ছে কি করে আমাদের হচ্ছে যে ডক্টররা অ্যানালাইসিস করে। এখন ডক্টররা বুঝে কীভাবে যে আসলে এই অংশটুকু রোগাক্রান্ত। ধরো যে আমার মস্তিষ্কের আমার মাথায় হচ্ছে যে ব্রেনের, এটা মনে করো ব্রেনের ছবি ধরো যে হচ্ছে যে তুলছে। ধরো কোনো একটা রোগীর কী করছে যে ব্রেন হচ্ছে যে অ্যানালাইসিস করতেছে। হ্যাঁ, ব্রেন অ্যানালাইসিস করতেছে। তো ব্রেন অ্যানালাইসিস করে তুমি কি পাবা? যে ব্রেনের ছবি পাবা, তোমার রোগাক্রান্ত ব্রেনের যেখানে যদি কোনো সমস্যা থাকে পাইলা। আচ্ছা, ডক্টররা কী করবে যে আমাদের যে নর্মাল স্বাভাবিক মানুষেরও কি, ডক্টরদের কাছে কী আছে, স্বাভাবিক মানুষেরও কি ব্রেনের চিত্র আছে, ঠিক আছে? আবার রোগাক্রান্ত লোকেরও কি তোমার ব্রেনের চিত্র আছে। এখন তো যেই ধরো যে আমার এই ব্রেনটা হচ্ছে রোগাক্রান্ত, তার মানে কি এখানে পানির পরিমাণ, পানির ঘনত্ব বেশি থাকবে, অর্থাৎ H2O কি থাকবে এই ব্রেনের মধ্যে, H2 এর পরিমাণ কি, ধরো যে ব্রেনে টিউমার হয়েছে, তার মানে কি এখানে পানির পরিমাণ বেশি থাকবে। তার মানে এইখানে তুমি দেখবা যে হচ্ছে যখন এইখানে তোমার রেডিও ওয়েভ পড়বে তখন এই যে অনুরণনটা তৈরি করতেছে হাইড্রোজেন যে তোমার হচ্ছে রেজোনেন্স তৈরি করতেছে, এটা অনেক বেশি হবে, ঘন হবে। মানে আমার নর্মাল যে চিত্র পাবো, নর্মাল ব্রেনের যে ছবি, সেই ছবির থেকে কি এই ছবিটা হচ্ছে কি একটু বেশি ঘন বা অন্যরকম পাবো। তো সেটা দেখে ডক্টররা বুঝতে পারে যে ব্রেনের এই জায়গায় মনে করো হচ্ছে সমস্যা আছে। তো এটা হচ্ছে কি রোগ নির্ণয় করা ডক্টরদের টেকনিক। ক্লিয়ার? এখন NMR হচ্ছে যে মোটামুটি ব্যবহার করে আসলে কোথায়, আমি যতটুকু পারি বুঝাই দিছি। হ্যাঁ, যতটুকু পারি বুঝাই দিছি। এখন হচ্ছে যে ব্যবহারগুলো তুমি যদি একটু বলে দেই তোমাকে। ও আচ্ছা, এই দুইটা, এই যে আলফা স্তর আর বিটা স্তর, এদের মাঝখানে কতটুকু শক্তি থাকে জানো? এদের মাঝখানে শক্তি থাকে E = H নিউ পরিমাণ। তো আগে থেকেই তুমি ইয়াতেও দেখে আসছো যে H নিউ পরিমাণ শক্তি, H নিউ পরিমাণ শক্তিটা হচ্ছে কি নিউক্লিয়াসটা ওঠানামা করে। আচ্ছা গেল। আশা করি এখন বইয়ের যে ভাষাগুলো আছে ওগুলো যদি তুমি একটু মন দিয়ে পড়ো তাহলে বুঝতে পারবা যে MRI আসলে কিভাবে করা হয়। এখন হচ্ছে যে আমরা MRI এর ব্যবহার, মূলনীতি বুঝলাম, MRI এর যে ব্যবহারগুলো আছে সেগুলো একটু হালকা করে জানার ট্রাই করি। আমি লিখে দিচ্ছি গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো, আর হচ্ছে যে কি বাকিগুলো হচ্ছে যে কি তুমি দেখে নিও। ব্যবহার, এটা মেনলি কোথায় ব্যবহার করা হয় বলো তো? এটা মেনলি ব্যবহার করা হয় যে রক্তনালীর রোগ শনাক্তকরণে, রক্তনালীর রোগ শনাক্তকরণ। ঠিক আছে? তারপর হচ্ছে ব্রেন টিউমার, টিউমার শনাক্তকরণ। তারপর হচ্ছে যে আমাদের হাঁটুর মধ্যে 4টা লিগামেন্ট থাকে। হ্যাঁ, হাঁটুর 4টা লিগামেন্ট। এই লিগামেন্টগুলোকে তোমার কি বলে জানো? টর্ন লিগামেন্ট, টর্ন লিগামেন্ট, TORN, টর্ন লিগামেন্ট। এই লিগামেন্টগুলোর যদি কোনো একটা ছিঁড়ে যায়, হ্যাঁ, তাহলে সেই লিগামেন্টগুলো কি লিগামেন্ট ছিঁড়ে গেলে
শনাক্তকরণ। তো এই তিনটা হচ্ছে যে মোটামুটি মেইন কাজ। আরও তুমি একটু ভালো করে দেখেও যে আরেকটা কাজ আছে হচ্ছে তোমার হচ্ছে যে ওটা হচ্ছে তোমার মেরুমজ্জার টিউমার শনাক্তকরণ। মেরুমজ্জার টিউমার শনাক্তকরণ। তো এই রোগগুলো হচ্ছে কি আমরা এমআরআই এর মাধ্যমে কি করতে পারি, বের করতে পারি। ঠিক আছে, এমআরআই এর মাধ্যমে বের করতে পারি। এখন আমি তোমার বই সুন্দর করে দাগাই দিছি, তুমি হচ্ছে যে এখন সুন্দর করে কি পড়তে পারো। তো এই এমআরআই এর আরও কিছু জিনিস তোমার আছে যে ধরো কি জানো যে এটার জন্য ওকে আরও কিছু জিনিস দুটো ইনফরমেশন তোমাকে জানাই দিই যে 2003 সালের দিকে পাউল সি লটারবার্গ আর হচ্ছে পিটার ম্যানসফিল্ড এই এনএমআর বা এমআরআই আবিষ্কারের জন্য কী পাইছে জানো, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাইছিল। নাম দুটো একটু জেনে রেখে 2003 সালের দিকে। এবং এই এনএমআর বা এমআরআই পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে কি, যে যারা লোহার তাবিজ পরে এই জিনিসগুলো দেখবে যে এমআরআই করার আগে খুলে নেয়। কেন খুলে নেয় বলো তো? যে কারণ হচ্ছে যে তোমার ভিতরটা কি সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র, আর তুমি মনে করো লোহা নিয়ে যে ঢুকতেছো, তাহলে কী করবে, চৌম্বককে আকর্ষণ করবে, তাই না? তো তাহলে এই জিনিসগুলোকে আমাদেরকে নেগলেক্ট করতে হবে। তো আবার হচ্ছে যে কারো মনে করো যে বাধ্যতামূলক যে যাদের হার্টে মনে করো পেসমেকার বসানো আছে, হ্যাঁ হার্টে রিং পরা যায়, সোজা কথা, তাদের ক্ষেত্রে কি তোমার এই এমআরআই করানো যাবে না। কারণ কী হবে বলো তো, ওই লোহার রিংটাকে কি, এটা তো অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। আমরা যে নর্মাল চৌম্বক ক্ষেত্র দেখি তার থেকে কয়েক গুণ শক্তিশালী হচ্ছে কি এই এমআরআই চৌম্বক ক্ষেত্র। তাহলে বুঝো, যদি তুমি এটা ঢুকছো তাহলে হচ্ছে কী করবে, তোমার হার্টের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো তার মানে এই সতর্কতাগুলোকে আমাদের অবলম্বন করতে হবে এমআরআই করার আগে। তাহলে আশা করি আমরা এমআরআই জিনিসটা বুঝতে পারছি। তাহলে নেক্সট যে টপিক আসলে আমরা সেটার দিকে আগাই, সেটা হচ্ছে কি শিখা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ। আমাদের নেক্সট টপিক কি, যে শিখা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ। ধাতব আয়ন শনাক্তকরণ আমরা কিন্তু আরও একভাবে আয়ন শনাক্তকরণ করে আসছি। বলো তো কীভাবে আয়ন শনাক্তকরণ করে আসছি? যে রেখা বর্ণালী, বর্ণালীর মাধ্যমে। বর্ণালী, ওই যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের হাইড্রোজেনের 4টা বর্ণালী ছিল, ওইখান থেকে কি আমি হাইড্রোজেন আয়ন শনাক্তকরণ করতে পারতেছিলাম। সোডিয়ামের ক্ষেত্রে দেখছি এরকম, তাহলে দেখে আসছি। তাহলে বর্ণালীর মাধ্যমে আছে কি করতে পারি, মাধ্যমে আয়ন শনাক্তকরণ আমি দেখে আসছি। তো আরও এটা তো একটা প্রসেস। তো এবার হচ্ছে যে আমরা কোন প্রসেসে দেখবো, যে এটা তো আগের প্রসেস, আমরা আগে দেখে আসছি যে কীভাবে আয়ন শনাক্তকরণ করা হয়। যে বর্ণালী দেখেই তুমি চিনতে পারবা যে কোনটা কোন মৌল। এরকম প্রতিটা মৌলের আলাদা আলাদা কী থাকে, বর্ণালী থাকে। এইসব বাদ। এবার দেখো আমরা কি দেখবো, যে শিখা পরীক্ষার মাধ্যমে আয়ন শনাক্তকরণ। শিখা পরীক্ষাটা আসলে কি, তুমি যদি প্র্যাকটিক্যালি বুঝতে চাও, ধরো এটা একটা মোমবাতি বা আগুনের কোনো একটা উৎস, ঠিক আছে, আগুনের কোনো একটা উৎস, মোমবাতি কীরকম হয়, এরকম মোমবাতির আলো। তো এই মোমবাতির আলোর মধ্যে তুমি কী করছো, একটা দ্বন্দ্বের মধ্যে সোডিয়াম লবণ নিছো, NaCl লবণ নিছো, বা সোডিয়াম লবণ না, সোডিয়াম ক্লোরাইড লবণ না, ধরো যে আমি সোডিয়াম ক্লোরাইড বাদ দিলাম, আমি হচ্ছে যে ধরো যে এখানে আমি লবণ নিছি, হচ্ছে এই লবণটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট লবণ, মনে করো কি তুমি এখানে নিছো। তো এই জিনিসটাকে যখন তুমি আগুনের মধ্যে ধরবা, অবশ্যই এই লবণটা হচ্ছে তোমার আগুনের মধ্যে ধরার আগে এখানে তুমি হালকা করে কি মিশিয়ে দিবা, HCl মিশিয়ে দিবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মেশানোর পরে তুমি যদি আগুনের মধ্যে ধরো, তো কী হবে জানো, যে আগুন তো নর্মালি হলুদ কালার, তুমি দেখবে যে লাল কালারের একটা শিখা তৈরি হয়েছে। ওই আগুনের মধ্যে কি লাল কালারের একটা শিখা তৈরি হয়েছে। তো এই লাল কালারের শিখা দ্বারা, লাল শিখা দ্বারা বুঝবা কি এখানে কোন আয়ন আছে, যে ক্যালসিয়াম 2+ আয়ন আছে। লাল শিখা দ্বারা তুমি কি বুঝবা, এখানে কি আছে, ক্যালসিয়াম 2+ আয়ন আছে। তো এইভাবে যে লবণ এরকম আগুনের মধ্যে ধরলে তুমি হচ্ছে যে বিভিন্ন কালার দেখতে পারবা। তো দেখে তুমি কি করতে পারবা, আয়ন শনাক্তকরণ করতে পারবা, অর্থাৎ মৌল শনাক্তকরণ করতে পারবা। তো এটা কি একটা আমাদের সুবিধাজনক প্রসেস না, যে আমি জানতে চাইতেছি যে এটা কিসের লবণ, আমার কাছে মনে করো একটা লবণ আছে, সেই লবণটাকে আমি কী করলাম, জাস্ট আগুনের মধ্যে ধরলাম আর বুঝে গেলাম যে এটা লবণটা কিসের। তো কি তাহলে এটা হচ্ছে কি, এই কারণেই পরীক্ষাটার নাম হচ্ছে যে শিখা পরীক্ষা, অর্থাৎ শিখার মধ্যে দিয়ে হচ্ছে আমরা এটা পরীক্ষা করতেছি। এখন আমি তোমাদের জিনিসটা বুঝাই, যে আসলে তোমাকে জিনিসটা বুঝাই যে আসলে কী ঘটে, যে কেন এরকম লাল শিখা তৈরি হয়, আসলে তৈরি হওয়ার পিছনে কারণটা কী। তো আমি বিক্রিয়া দিয়ে আসলে
বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তো কি হয় যখন তুমি মনে করো কি করছো যে ক্যালসিয়াম কার্বনেট ধরো যে লবণ নিছো, তুমি কি করছো ক্যালসিয়াম কার্বনেট লবণ নিছো, আমরা ল্যাবে এরকম লবণ নিই, নেওয়ার পরে কি করি ওইটার মধ্যে HCl মিশাই, কি মিশাই HCl মিশাই, হ্যাঁ HCl মিশাই। তো HCl মিশাইলে এখানে কি হয়, এখানে একটা 2 দিয়ে দাও সমতার জন্য, এটা জাস্ট সমতার জন্য, এটা হচ্ছে লিকুইড ফর্মেটে মিশাইতে হয়, পানি মানে তরল HCl আর ক্যালসিয়াম কার্বনেট তো সলিড লবণ লিখে দিলাম। যখন তুমি মিশাবা তুমি এখান থেকে কী পাবা জানো, যে ক্যালসিয়াম ক্লোরাইড, লবণটা ছিল তোমার কি কার্বনেটের লবণ, তুমি সেখান থেকে কিসের লবণ পাইলা, যে ক্যালসিয়াম ক্লোরাইড পাইলা। আচ্ছা পাইলা, পাওয়ার পরে তুমি কি করলা, ওইটাকে হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড পাবা, এখান থেকে কার্বন ডাই অক্সাইড পাবা, আর হচ্ছে কি পাবা, পানি পাবা। এরা সব গ্যাসীয় অবস্থায় উড়ে যাবে, আর ক্যালসিয়াম কার্বন হচ্ছে কি তুমি সলিড অবস্থায় পাবা। আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইড পাইলা, এবার ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, ওইটাকে কি ওই তুমি তাপের মধ্যেই রাখছো, তো ক্যালসিয়াম ক্লোরাইডকে কিসের মধ্যে রাখছো তুমি, তাপের মধ্যে রাখছো, এটাকে তাপ চিহ্ন বলে। হ্যাঁ, এটা হচ্ছে কি তাপ, তাপ দিচ্ছ ত্রিভুজাকারে। তো ক্যালসিয়াম ক্লোরাইডে যখন তুমি তাপ দিবা তো তখন তোমার কি উৎপন্ন হবে, যে ক্যালসিয়াম 2+ গ্যাস তৈরি হবে, আয়ন তৈরি হবে, ক্যালসিয়াম 2+ আয়ন গ্যাসিয়াস অবস্থায় তৈরি হবে, এবং কি তৈরি হবে, যে 2 ক্লোরিন মাইনাস আয়ন এই যে গ্যাসীয় আয়ন তৈরি হবে। ঠিক আছে, গ্যাসীয় আয়ন তৈরি হবে, ভেঙে যায়। ঠিক আছে, এই যে ক্যালসিয়াম আয়নটা তৈরি হলো না, এ কি করবে, গ্যাসিয়াস অবস্থা থেকে কি গ্যাসীয় অবস্থা থেকে আয়নটা থাকবে, এ কী করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে যে ভেঙে যাচ্ছে তখন কিন্তু ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, তো 2টা ইলেকট্রন কী করবে, সেই জায়গা থেকে 2টা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে। 2টা ইলেকট্রন করার পর তোমার হচ্ছে যে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। এটা অবশ্যই গ্যাসিয়াস অবস্থায় কি, এটা তোমার কি, যে একটা ধাতুতে পরিণত হলো। আগে ছিল আয়ন, আয়ন থেকে কিসে পরিণত, ক্যালসিয়াম ধাতুতে পরিণত হলো। এখন এই যে তোমার ক্যালসিয়াম যে ধাতুটা আছে, ক্যালসিয়াম যে ধাতুটা আছে, এই কি করতেছে, তুমি এটাকে কিসের মধ্যে ধরছো, আগুনের মধ্যে ধরছো, আগুনের মধ্যে কি আছে, তাপ শক্তি আছে, তো এখানে H নিউ পরিমাণ তাপ শোষণ করবে। সামনে একটা N দিয়ে বোঝা যায়, N সংখ্যক H নিউ পরিমাণ কি করতেছে, তুমি তো জানো H নিউ মানে কি, H নিউ মানে মূলত এটা দ্বারা কী বোঝায়, এটা দ্বারা শক্তি বোঝায়। কি শক্তি, তোমার সেই আছে যে তাপ শক্তি। ঠিক আছে, তোমার সেই শক্তি, কি শক্তি, শক্তি, তাপ শক্তি, সোজা কথা, তাপ শক্তি শোষণ করবে। হ্যাঁ, অর্থাৎ NH নিউ পরিমাণ ক্যালসিয়ামটা কী করবে, তাপ শোষণ শক্তি করবে। অর্থাৎ ক্যালসিয়াম শোষণ করবে বলতে যে ক্যালসিয়ামের কি, যে এটা মনে করো ক্যালসিয়ামের তোমার কয়টা 20, পারমাণবিক সংখ্যা কয়টা, 20টা, তাই না। তো ক্যালসিয়ামের কেন্দ্রে প্রোটন কয়টা থাকে, প্রোটন থাকে হচ্ছে তোমার 20টা, আর নিউট্রনও থাকে কয়টা, 20টা। তো কেন্দ্রের হিসাবে আমার বাদ, তো আমি বাইরের দিকে যে কক্ষপথগুলো আছে আমি সবার শেষ কক্ষপথ নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, এবং তারপরে আরও একটা কক্ষপথ নিয়ে কী করতেছি, আলোচনা করতেছি। তো ধরো যে সামনের দিকে 3টা কক্ষপথে হচ্ছে যে 2টা কক্ষপথে 10টা ইলেকট্রন থাকবে। হ্যাঁ, আর 18টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, 2টা কক্ষপথে কয়টা থাকবে, 18টা ইলেকট্রন থাকবে। আর বাইরের দিকে তোমার থাকবে হচ্ছে যে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। একদম শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, ক্যালসিয়ামের 2টা ইলেকট্রন থাকবে। তো এই ইলেকট্রনগুলো কী করে আসলে, এই ইলেকট্রনগুলো যখন তুমি এই যে তাপ শক্তি দিচ্ছ না, তাপ শক্তি এখানে দিচ্ছ, তো এই ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে, তুমি তো জানো শক্তি গ্রহণ করে উপরের কক্ষপথে চলে যাবে। তো উপরের কক্ষপথে যখন এরকম করে থেকে আবার কি নিচের কক্ষপথে কি ফেরত আসবে, উপরের কক্ষপথ থেকে একসময় কি নিচের কক্ষপথে ফেরত আসবে। তো যখন ফেরত আসবে তখন হচ্ছে কি দৃশ্যমান লাল কালারের লাল আলো বিকিরণ করবে। ঠিক আছে, যখন উপর থেকে নিচের দিকে ইলেকট্রনগুলো বের করবে তখন হচ্ছে কি, যে লাল আলো বিকিরণ করবে। ঠিক আছে, অর্থাৎ এখানে ক্যালসিয়ামটা মনে করো তুমি তাপ দিলা, তার হচ্ছে ক্যালসিয়ামের কি একটা অস্থায়ী অবস্থা তৈরি হলো। অস্থায়ী কি একটা উদ্দীপিত অবস্থা, উত্তেজিত অবস্থা, ক্যালসিয়ামের কি উত্তেজিত অবস্থা তৈরি হলো তাপ নেওয়ার। অর্থাৎ তার মানে কি হয়েছে, যে ক্যালসিয়ামের ইলেকট্রন নিচ থেকে উপরের দিকে চলে গেছে। তো এবার এই উত্তেজিত ক্যালসিয়ামটা কী হবে, উত্তেজিত ক্যালসিয়ামটা কী করবে, শক্তি বিকিরণ করবে। শক্তি কী করবে, বিকিরণ করবে। যে উপর থেকে নিচের দিকে মনে করো কী করতেছে, বিকিরণ করতেছে, শক্তি বিকিরণ। তো শক্তি বিকিরণ করলে ব্যাপারটা কী দাঁড়াবে, যে এখানে আবার কি নর্মাল ক্যালসিয়াম ধাতু হবে, এবং এই এই যে পরিমাণ শক্তি আগে শোষণ করছিল সেই সেম পরিমাণ শক্তি কী করে দিয়েছে, বিকিরণ করে দিয়েছে। তো এই যে বিকিরণ যে করে দিছে, এই বিকিরণকৃত শক্তিটা হচ্ছে কি লাল কালারের হবে। হ্যাঁ, লাল বর্ণালী। এই যে লাল বর্ণালী তৈরি হচ্ছে, এই কারণেই হচ্ছে কি আমি লাল শিখা দেখতে পাইতেছি। তো আমি পুরো প্রসেসটা শিখা পরীক্ষার মধ্যে কি হয়, কীভাবে কাজ করে
যে জিনিসটা কি আমি তোমাকে সিম্পলি বুঝাই দিলাম, তোমার বইয়ের অংশটুকু দাগাই দিছি, এতটুকু অংশ পড়ো, আর আশা করি এখন বুঝতে পারবো যে আসলে শিক্ষা পরীক্ষা কী হয়। এবং শিক্ষা পরীক্ষার জন্য একটা তোমার বই শখ দেওয়া আছে, হ্যাঁ, সেই শখটা হচ্ছে আমার মুখস্থ রাখতে হবে। আমি শখটা বুঝাই দিচ্ছি। তারপরে এটা তোমার বইয়ের 114 নাম্বার পেজ, এখানে একটা শখ আছে, এই শখটা তোমার কি মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে বলতেছি। তো দেখো, এরকম মনে করো আমরা বিভিন্ন লবণের কী করতে পারি, শিক্ষা পরীক্ষা করতে পারি, ঠিক আছে। তো ধরো তুমি কোনো একটা লবণ নিছো, ঠিক আছে, লবণ নিয়ে এরকম করে HCl অ্যাসিড মিক্স করছো, মিক্স করার পর তুমি হচ্ছে আগুনের মধ্যে ধরছো। তো আগুনের মধ্যে তুমি যদি কখনো হচ্ছে কী পাও, এই যে বেগুনি শিখা পাও, ঠিক আছে, বেগুনি শিখা পাও। তো বেগুনি শিখা বা হচ্ছে যে পেল ভায়োলেট কালার পাও, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে পারবা যে ওইখানে তোমার কী আয়ন আছে, পটাশিয়াম আয়ন আছে, অর্থাৎ ওই লবণটা পটাশিয়ামের কোনো একটা লবণ, ধরো যে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম কার্বনেট, এরকম কোনো একটা লবণ। আচ্ছা, এটা তো বুঝতে পারছো, বেগুনি শিখা দেখলে তুমি কি বলতে পারবা, পটাশিয়াম আয়ন বলতে পারবা। আচ্ছা, আরও একটা কাজ করতে পারো, যে তুমি আচ্ছা যে কোবাল্ট ব্লু গ্লাস, এক ধরনের হচ্ছে যে গ্লাস আছে, যে সেই গ্লাস দিয়ে কি তুমি এই শিখাটাকে দেখবা, যে আগুনটা তৈরি হবে। ধরো যে তুমি ওই আগুনটাকে হচ্ছে কী দ্বারা দেখবা, যে এই কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখবা। তো কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে যদি তুমি দেখো, তাহলে তুমি কি দেখতে পারবা, পিঙ্ক কালার দেখতে পারবা। ব্যাপারটা কীরকম, যে আমরা সূর্য খালি চোখে দেখলে কি হলুদ দেখি, কিন্তু তুমি যদি একটা কালো সানগ্লাস দিয়ে দেখো, তখন কি তুমি একটু দেখবা যে কালো কালো দেখা যাচ্ছে, বা অন্যরকম একটু দেখা যাচ্ছে, লাল সানগ্লাস দিয়ে দেখলে ওইরকম। তো এইরকম হচ্ছে যে অন্য একটা গ্লাস দিয়ে মনে করো তুমি সেম পরিমাণ সেম শিখাটাকেই দেখতেছো, যে আগুনটা দেখতেছো সেটা। তো এমনি খালি চোখে যদি দেখো, তাহলে দেখবে যে বেগুনি কালার, আর যদি তুমি ওই কোবাল্ট গ্লাস দিয়ে দেখো, তাহলে তুমি কি দেখবা, গোলাপি। তাহলে তুমি একদম এই দুইটা জিনিস কেন ইউজ করা হয়, যাতে তুমি একদম শিওর হইতে পারো যে হ্যাঁ, এটা আমার পটাশিয়াম আয়ন। যদি এই দুইটা জিনিস একসাথে পাও, তাহলে বুঝতে পারো যে এটা পটাশিয়াম আয়ন। সেম এটা তোমাকে তাহলে মুখস্থ রাখতে হবে, যে পটাশিয়াম আয়ন তোমার ইয়েতে বেগুনি শিখা দেয়, কী বলে, খালি চোখে। আর হচ্ছে যে কোবাল্ট গ্লাস দিয়ে তুমি গোলাপি লাল শিখা দেখতে পারো, পিঙ্ক কালার দেখতে পারো, গোলাপি বা গোলাপি কালার। তারপর তাহলে কপার আয়নের ক্ষেত্রে তুমি কি দেখতে পারবা, যে নীলাপ সবুজ শিখা, ব্লুইশ গ্রিন, নীলাপ সবুজ। আর হচ্ছে যদি তুমি কোবাল্ট গ্লাস দিয়ে দেখো, তাহলে কোনো কালার দেখতে পারবে না। তারপর সোডিয়ামের ক্ষেত্রে আমরা যে সোডিয়াম ক্লোরাইড লবণ দেখি, তোমার যদি ইচ্ছা হয় যে তুমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে শিখা টেস্ট করবে, তাহলে কিন্তু করতে পারো, যে ওই চামচের মধ্যে একটু লবণ নিয়ে গ্যাসের আগুনের মধ্যে যা ধরবা, দেখবা যে হলুদ, সোনালি হলুদ কালার দেখা যাচ্ছে। আচ্ছা, আগুনের নর্মাল যে হলুদ কালার, তার থেকে দেখবা যে আরও বেশি হলুদ হয়েছে, হ্যাঁ, গোল্ডেন ইয়েলো, একদম সোনালি কালার দেখতে পারবা। তাহলে এখান থেকে, এবং কোবাল্ট গ্লাস দিয়ে দেখলে কি তুমি কোনো কালারই দেখতে পারবে না। তাহলে সেখান থেকে তুমি কি শনাক্ত করবা, যে হ্যাঁ, এখানে হচ্ছে কি আমার সোডিয়াম আয়ন আছে। তুমি এটা দেখার পর চাইলে একটু ট্রাই করে দেখতে পারো। আবার আচ্ছা, দরকার নেই, আবার ঝামেলা পাকায় ফেলবা। তো কী হয়েছে আবার, যে ক্যালসিয়াম আয়নকে যদি তুমি হচ্ছে যে এরকম শিখার মধ্যে ধরো, তাহলে কি এরকম লাল কালার দেখতে পারবে, একদম টকটকা লাল, হ্যাঁ, ব্রিক রেড। আর হচ্ছে যদি তুমি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখো, তাহলে কি তুমি হালকা সবুজ বা লাইট গ্রিন কালার দেখতে পারবা। তো এগুলো হচ্ছে কি, যে এই 4টা আয়নের জন্য তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি শিওর থাকো, তোমার HSC পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন পরীক্ষা, এইখান থেকে তোমার কোশ্চেন কোনো না কোনোবার আসেই, কোনো না কোনো ভর্তি পরীক্ষায় দেখবে যে কোশ্চেন আসছে শিওর, ঠিক আছে। এবং কোবাল্ট ব্লু গ্লাস কেন ইউজ করা হয়, হ্যাঁ, ওই যে বললাম আর কি, যে কারণে। এবং হচ্ছে যে কোবাল্ট ব্লু গ্লাসে হচ্ছে তোমার অন্য কালার দেখায় কেন, ধরো তোমার এটা কি দেখাচ্ছে, সোনালি হলুদ দেখাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন, কিন্তু কোবাল্ট ব্লুতে তুমি কি কোনো কালারই দেখতে পারবে না। কেন? কারণ কোবাল্ট ব্লু গ্লাস কী করে, যে ওই কালারটা শোষণ করে নেয়, সোনালি কালারটা শোষণ করে নেয়, এই কারণে হচ্ছে কি তুমি কোনো কালার দেখতে পারো না। তো এই জিনিসটা এতটুকু থেকে এতটুকু জিনিস তুমি খুব সুন্দর করে পড়বা, এই কারণে আমি তোমার বইয়ের অংশটা করেই দেখালাম, ঠিক আছে। তাহলে ভালো করে পড়ে নেও। তাহলে আজকে থেকে আমাদের হচ্ছে যে 2.11 পর্যন্ত শেষ। নেক্সট হচ্ছে যে এরপরে আমরা আরেকটা টপিক শুরু করব, এবং ওইটা হচ্ছে যে মনে করো তোমার SSC পরীক্ষাতে ওইখান থেকে, এই অধ্যায় থেকে যদি কোশ্চেন হয়, ওই টপিক থেকে তোমার কোশ্চেন হবেই। তাহলে ওই টপিকটা হচ্ছে ভালো করে দেখবো, পড়বো, বোঝার চেষ্টা করবো আর কি। ভালো থাকো।